হাঁটেন তার সুফলটা বেশি। এটার কোনো নিয়ম নেই, যখন খুশি যখনই সময় পাবেন। সকালে যদি হাঁটতে সময় পান না পান, সন্ধ্যাবেলায় হাঁটুন, সন্ধ্যা না পেলে সকালে হাঁটুন, কিন্তু হাঁটুন। নিকাপ আজকাল আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে। নিকাপ, তারপরে কোমরের বেল্ট, তার কারণটা হলো একটাই, নিকাপ পরে থাকলে তার চারপাশের মাসল, লিগামেন্ট এগুলো ডিকন্ডিশন হয়ে যায়, মুভমেন্ট হয় না। আমরা যখন ন্যাচারালি আমাদের কাজকর্মের মধ্যে হাঁটাচলা করি তখন কি হয়, ওই জায়গায় মুভমেন্ট হয়। তো সেই মুভমেন্ট একটা এক্সারসাইজ। আমি যদি একটা নিকাপ পরে থাকি তাহলে কি হবে, এই ন্যাচারাল মুভমেন্টটা বন্ধ করে দিচ্ছি, তখন আমরা ভালো থেকে ক্ষতিটা বেশি করছি। আমরা আমাদের পেশেন্টকে বলি যে ব্যথার ওষুধ খেলে যেমন ব্যথা কমে, কিন্তু আপনি জানেন ব্যথার ওষুধ দেওয়া ভালো না, কিন্তু অনেক সময় খেতে বাধ্য হন। ঠিক তেমনি নিকাপ বলুন বা কোমরের বেল্ট বলুন, 2-4 দিনের জন্য 2-4 সপ্তাহের জন্য করতে পারে। তাই ব্যথা খুব বেশি হয়েছে, ওটা পড়লে মুভমেন্ট একটু কম হয়, ব্যথাটা ভালো থাকবে। কিন্তু এটাকে অভ্যেসে পরিণত করবেন না। যদি অভ্যেসে পরিণত করেন তাহলে জানবেন যে অত্যন্ত খারাপ করছেন আপনি। আমাদের রোগীদের আমরা বলি কি, যখন বাড়ি যাবেন আগে গঙ্গায় এই নিকাপটা বিসর্জন দিয়ে তারপর বাড়ি যাবেন। আপনি রেগুলার করতে করতে আপনার চারপাশের মাসল টিস্যুগুলোকে অলরেডি অনেক বেশি ক্ষয়ে ফেলেছে। আচ্ছা, আপনাকে বেরিয়ে আসতে গেলে আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে, আর সহজ ব্যায়াম হবে হাঁটা। আচ্ছা, বেশি হাঁটলে কি হাঁটু বেশি ক্ষয় হয়ে যায়? হাঁটুর হাট সেটাই একটু বলছিলাম, এই কনসেপ্টটা ছিল আগের কনসেপ্ট, অর্থাৎ হাঁটলে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়টা বাড়ে। এটা কিন্তু উল্টো। এখনকার যা রিসেন্ট যত রিসার্চ হচ্ছে তাতে দেখা গেছে যে কেউ যদি হাঁটে তাহলে তার যে হাঁটুর উপরে যে চাপ পড়ে কার্টিলেজের জন্য, কার্টিলেজে যত প্রেশার পড়বে বা হাড়ের উপর যত প্রেশার পড়বে সেই হাড় তত মজবুত হবে। আবার দেখা গেছে বেশি হাঁট থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। হার্টের জন্য ভালো, একদিনে অনেকখানি কিন্তু হাঁটবে না, আপনাকে হাঁটার পরিমাণটা বাড়াতে হবে। কতটা হাঁটবে? আমরা বলি প্রথম থেকে 15-20 মিনিট, সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে 20 মিনিটে কতটা, সেটাই প্রশ্ন হচ্ছে এখানে। এখনই প্রশ্নের উত্তর দিয়েছি আমি। কতটা? আপনি প্রথমেই চাইলে স্পিডে হাঁটতে পারবেন না, আপনি প্রথমে আস্তে হাঁটুন, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়ান। আপনার সারাদিনের মোটামুটি লক্ষ্য থাকা উচিত যে মিনিমাম 2 কিলোমিটার আপনি হাঁটবেন। এবার আরো যদি বেশি হাঁটেন, 2 থেকে যদি 4 হাঁটেন, আপনার লাভ হবে না ক্ষতি হবে? লাভই হবে, ক্ষতি হবে না। কিন্তু একদিনে প্রথম দিন যদি 4 কিলোমিটার হাঁটেন তাহলে কি হবে, আপনার হাঁটাটা হতে পারে, আবার আপনি 1 মাস বিছানায় পড়ে থাকতে পারেন। অর্থাৎ ব্রেডেড এক্সারসাইজ করতে হবে, ধীরে ধীরে ধাপে ধাপে বাড়াতে হবে। সমস্যা যেটা হয় যে মানুষ মুড়ির মধ্যে ব্যথার ওষুধ খেতে থাকে, ওষুধের দোকানে গেল, গিয়ে ব্যথার ওষুধ কিনলো, খেতে থাকে পেন কিলার। তো এটা ডেফিনেটলি ক্ষতিকারক। এটা স্টোমাকের ক্ষতি আছে, কিডনির ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, এই 3টে মেজর অর্গানকে ক্ষতি করে। অর্থাৎ আমরা ব্যথার ওষুধটাকে বলি যত পারবেন মাখলেই চলবে। যেমন বললাম এক্ষুনি যে আমরা ওই যে নিক্যাপ বা কোমরের বেস যেমন করতে বারণ করি, অল্প সময়ের জন্য করতে পারেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য করতে পারেন, কিন্তু বেশি নয়। ঠিক তেমনি এই ব্যথার ওষুধগুলো দীর্ঘদিনের জন্য খাওয়া হবে না, অল্প কয়েকদিনের জন্য খাওয়া যেতে পারে, যখন খুব ব্যথা হচ্ছে। আদারওয়াইজ এটাকে যতটা সম্ভব এড়িয়ে চলাটাই ভালো। আচ্ছা, ব্যথায় কি প্যারাসিটামল ক্ষতি করে না কোনো উপকারে আসে? প্যারাসিটামলটাই হলো একমাত্র ওষুধ যেটা আমরা রুটিনলি আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। প্যারাসিটামলের ক্ষতি করে, কিন্তু অন্যান্য ব্যথার ওষুধের তুলনায় প্যারাসিটামলের ক্ষতি একটি নগণ্য, প্রায় নেই বলতে চলে। সেটা কি 650 না 1000 দেওয়া উচিত? হ্যাঁ, এটা আরেকটা জায়গায় 1000 সারাদিনে 3 গ্রাম হলো ব্যথার জন্য অ্যাকচুয়াল ডোজ, অর্থাৎ সারাদিনে 1 গ্রাম করে 3 বার হলো ব্যথার জন্য সবচেয়ে ভালো। এবং এটাতে অন্যান্য ওষুধের তুলনায় এটা অনেক বেশি নিরাপদ। আমরা রেগুলার এক্সারসাইজ করবো। আরো একটা জিনিস আমরা বলি, যখন আমরা অফিসে চাকরি গেছে, সারাদিনে 8 ঘন্টা 10 ঘন্টা ল্যাপটপের সামনে ডেস্কটপের সামনে কন্টিনিউ হয়ে বসে থাকে, সেরকম যদি হয় তাহলে আপনি যেটা করবেন, প্রতি 8 ঘন্টায় অন্তত 2-3 মিনিটের ব্রেক নেবেন, একটুখানি চারপাশে ঘুরে নেবেন। যদি তাও না পারেন, একটু দাঁড়িয়ে কোমরটা ঘুরিয়ে নেবেন, একটু হাত পাগুলো ছড়িয়ে নেবেন, তারপরে আবার বসে। একটানা অনেকক্ষণ বসে কাজ করবেন না। এমন খাবার খাবেন না যাতে আপনার ওজন বাড়ে, খাবারটা ব্যালেন্সড আউট হওয়া উচিত। আর নিয়মিত ব্যায়াম, হাঁটা, অ্যাটলিস্ট অন্য ব্যায়াম না হোক, অ্যাটলিস্ট হাঁটো, এই থাকলেই ব্যথার সমস্যাগুলোকে এড়ানো যেতে পারে। আচ্ছা, সিঁড়ি ভাঙা আর নর্মাল হাঁটা কি একই বলা যেতে পারে? সিঁড়ি ভাঙাতেও কোনো রেস্ট্রিকশন নেই যে এই রোগে সিঁড়ি ভাঙা যায় না, কিন্তু ব্যাপারটা যেটা হলো কি, অনেক ক্ষেত্রে ব্যথার কারণে মানুষ সিঁড়ি থেকে উপরে উঠতে পারে না বা নিচে নামতে পারে না। তো আমাদের লক্ষ্য হবে সেই সমস্যাগুলো থেকে পেশেন্টকে বাইরে নিয়ে আসা, যাতে করে তারা সিঁড়ি নামতে পারে। কিন্তু সিঁড়ি ভাঙা খারাপ তা কিন্তু নয়। কনফারেন্সের মুখ্য বিষয় কি হবে, চিকিৎসা পদ্ধতি না কিভাবে আলোচনা হবে, যে মানুষের কাছে পৌঁছাবে কি হবে?
মানুষের কাছে পৌঁছানোর জন্য তো এই প্রেস কনফারেন্সটা। আমাদের এই কনফারেন্সটা ডাক্তারদের কনফারেন্স, ডাক্তারদের যারা ব্যথা নিয়ে কাজ করছে তাদের কনফারেন্স। তো আমরা কনফারেন্সের মূল জায়গাটা হলো যে নতুন কি কি জিনিস আসছে, রিসেন্ট অ্যাডভান্স ইন পেইন। আমাদের এই কনফারেন্সের টাইটেল হলো রিসেন্ট অ্যাডভান্স ইন পেইন। তো এখানে আমরা আর নতুন কি কি বেরোচ্ছে, সারা পৃথিবীতে কি কি রিসার্চ হচ্ছে, সেইগুলো নিয়ে ডাক্তারদের মধ্যে আগে অ্যাওয়ারনেস, আগে ডাক্তাররা জানবে তবে তো সাধারণ মানুষের কাছে পৌঁছবে। তো সুতরাং আমাদের অ্যাওয়ারনেসটা হলো মুখ্য জায়গা, কিন্তু কনফারেন্সটা আমরা করবো ডাক্তারদের নিয়ে, এবং তার একটা পার্ট হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি যাতে করে এই যে সংবাদগুলো, এই খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয়, যে ব্যথার রোগী থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারে। ইনফ্যাক্ট আমাদের আরও একটা প্রেস কনফারেন্স করার ইচ্ছা আছে, যেটা হবে কনফারেন্সের পর। কনফারেন্স কি কি আলোচনা হলো, কোন নতুন জায়গা বেরিয়ে আসলো, সেই জিনিস নিয়ে আমাদের আরো একটা প্রেস কনফারেন্স করার ইচ্ছা আছে। লাইফস্টাইল এছাড়া যে অ্যাডভান্স পদ্ধতি সেটা কি খেতে পারে? অ্যাডভান্স পদ্ধতি প্রথমে আগেই আমি বলেছি রিজেনারেশন থেরাপি একটা আছে, যেখানে যে জায়গাটা ক্ষয়ে গেছে, যাদের ক্ষয়ে যায়নি, যারা ব্যথায় ভুগছে না তাদের জন্য ঠিক আছে, তাদেরকে বললাম যে হাঁটুন, ওজন বাড়াবেন না, তাহলে আপনার ব্যথা হবে না। কিন্তু যাদের অলরেডি ব্যথা হচ্ছে, এই সংখ্যাটা কত, 100 জনের মধ্যে অন্তত 20-30 জন। তো তাদের জন্য নিউজটা কি, তাদের জন্য খবরটা কি, যে তাদেরকেও ব্যথায় ভুগতে হবে না, তাদের যে অংশটা ক্ষয়ে গেছে যেমন হাঁটু, সেইগুলোকে আমরা আবার রিজেনারেট করতে পারি। কিভাবে করতে পারি তার কয়েকটা দিক আমি বললাম, যে প্লেটলেট রিচ প্লাজমা, বোন ম্যারো, অস্থিমজ্জা, অ্যাডিপোস টিস্যু, এইগুলোকে আমরা কনসেন্ট্রেট করে আমরা যদি ওই ক্ষয়ে যাওয়া অংশে যদি আমরা ইনজেক্ট করি, তাহলে সেই ক্ষয়ে যাওয়া অংশটা আবার রিজেনারেট করে নর্মালের কাছাকাছি চলে আসে। তো অর্থাৎ যারা ব্যথায় ভুগছে না তারা এই অন্যান্য এক্সারসাইজ করুন, কিন্তু যারা ব্যথায় ভুগছে তাদের উদ্দেশ্যও আমাদের বলা যে তাদের ব্যথায় ভুগতে ভুগতে মানুষের কি হয়, যে কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যায়, তারা দিনটা বাড়ি বাইরে বেরোতে পারছে না, ঘরের মধ্যে চুপচাপ পড়ে আছে, ডিপ্রেশনের রোগী হয়ে যায়। অর্থাৎ তাদেরকে যদি আমরা এই আসল আলোটা দেখাতে পারি যে না, আপনাদের ব্যথা থেকে মুক্তি হওয়ার উপায় আসছে, নতুন নতুন রিসার্চ সারা পৃথিবীতে হচ্ছে, তো এই চিকিৎসা পদ্ধতির দ্বারা আপনারা এই ব্যথার রোগ থেকে মুক্তি পেতে পারেন। তো সেটাও আমাদের এই কনফারেন্সের একটা বড় জায়গা, যে আমরা কিভাবে এই ব্যথার চিকিৎসাগুলোকে নতুনভাবে করতে পারি। আপনারা কি সব রকম ব্যথা নিয়ে কাজ করবেন ডাক্তারবাবু? অলরেডি হচ্ছে, আমাদের যত বড় হাসপাতাল আছে, পেন ম্যানেজমেন্ট নিয়ে তো আপনারা কতজন জানেন জানি না, এইমস ঋষিকেশ, সেখানে পেন ম্যানেজমেন্টের অলরেডি ডিএম কোর্স চালু হয়ে গেছে। ডিএম মানে হলো জানেন, এন্ট্রি পর ডিএম করতে হয়, ডিএম যেমন নিউরোলজি ডিএম, নিউরোসার্জারি ডিএম, তেমনি পেন ম্যানেজমেন্টের পেন মেডিসিনের ডিএম অলরেডি এইমসে চালু হয়ে গেছে। অর্থাৎ পেন ম্যানেজমেন্ট সাবজেক্টটা অনেকের কাছে নতুন থেকেও একদম নতুন নয়, নতুন নয়। প্রায় সব বড় হাসপাতালেই পেন ম্যানেজমেন্টের আলাদা পেন ক্লিনিক আছে। আমাদের কলকাতায় আরজিকরে আছে, এসএসকেএমে আছে, আমাদের যতগুলো এইমস আছে সবারই পেন ম্যানেজমেন্টের আলাদা ডিপার্টমেন্ট আছে। সুতরাং পেন ম্যানেজমেন্টটা নতুন বা খুব অল্প কয়েকজন ডক্টর করছে তা নয়। আমি নিজে পেন ম্যানেজমেন্ট করছি আজ 25 বছর হয়ে গেল। তো এরকম পেন ম্যানেজমেন্ট সাবজেক্ট অলরেডি স্পেশালিস্ট একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা মানে আর 5টা যেমন অর্থোপেডিক্স, নিউরোলজি, সেরকম পেন মেডিসিনেরও একটা আলাদা স্পেশালিটি, যেগুলোতে পোস্ট গ্রাজুয়েট সুপার স্পেশালিটি কোর্স অলরেডি চালু আছে। আপনি কি ধরনের পেইন ম্যানেজমেন্ট করেন? ক্রনিক পেইন, একটু আগে প্রথমে বলেছিলাম, অ্যাকিউট পেইন নয়, হাঁটে ব্যথা হলো সেটা আমাদের জায়গা নয়, সেটা কার্ডিওলজিস্টের জায়গা। কিন্তু যে পেইনটা অনেক দিন ধরে ভুগছে, সেটা ক্যান্সারেরও হতে পারে। সেটা ক্যান্সারের হতে পারে। লোকাল ফুড, স্ট্রবেরি খাবেন, এটা স্থানীয়ভাবে সহজলভ্য, সেগুলোই খেতে হবে। আলুটি খাওয়া হবে না সেটা বলছি না, একটু কম খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে।